সুবলদা, আপনাকে স্বাগত প্রথমে সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে। এবং যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আজকে সকাল থেকে আমরা যে ট্রেন্ড দেখছি, যে ঝড় দেখছি গেরুয়া শিবিরে, তাতে করে শেষমেশ কি হতে পারে? মানে সন্ধ্যে 6টা পর্যন্ত তো মোটামুটি ভোট গণনা চলবে, সেই রেজাল্টটা মানে একেবারে স্পষ্ট রেজাল্ট কি হতে পারে আপনার ক্ষেত্রে? দেখুন, নমস্কার। আমি বলছি, আজকে বঙ্গ গেরুয়া ঝড়ে আক্রান্ত। পদ্মফুলে বাংলা আজ দুলছে। কাশ্মীর থেকে বঙ্গ আজকে সব পদ্মফুল ফুটে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে, ভোটে তো অ্যাবসলিউটভাবে বিজেপি আসবে এবং মন্ত্রিসভা গঠন করবে, এ ব্যাপারে সুনিশ্চিত। এবার আমি তো আর ভোট বিজ্ঞানী নয় যে কত পাবে এটা এই মুহূর্তে বলা যাবে না। তবে এখন যা ট্রেন্ড দেখা যাচ্ছে 200 পেরিয়ে যাবে, এটা আমি মনে করি। তবে এই মানে জয়টা প্রত্যাশিত জয়। অহংকারের বিরুদ্ধে, দাম্ভিকতা বিরুদ্ধে জনগণের একটা স্বতঃস্ফূর্ত প্রতিফলন বলা যায়। যারা টাকা চুরি, টাকা লুট, ডাকাতি, দুর্নীতি, চাকরি চুরি, তার বিরুদ্ধে জনগণ একটা রায় দিয়েছে। এবং শুধু তাই নয়, এই রায়টা দিতে পেরেছে এই জন্যে, নির্বাচন কমিশনের যে কড়া দায় ছিল, এই দায়টা হলো মোক্ষম অস্ত্র, যাতে কি হয়েছে, জনগণ নির্বিচারে তারা ভোট দিতে পেরেছে। এই ভোট এটা কি হচ্ছে, জনগণ ছিল আগেরবারে কি ছিল, জনগণ ছিল ভিতরে, মোস্তানরা ছিল বাইরে। আর এবারে কি হলো, মোস্তানরা ভিতরে ছিল, জনগণ ভোট দিতে গেছিল বুথে। আপনি দেখছেন তো, যেটা ফলতা, দক্ষিণ 24 ফলতা, যেখানে জাহাঙ্গীর খান এত বাড়বাড়ন্ত যে বিজেপির যে বুথে 77 নম্বর বুথে যে বিজেপির যে বোতাম, সেটা টেনে রেখেছিল যাতে জনগণ না ভোট দিতে পারে। এরকম জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল, এরকম একটা কিয়স তৈরি করেছিল। তারপরে সেটা রিপোলিংয়ে গেল, তারপর একই রকম কিয়স সৃষ্টি হলো, যার ফলে সেটা ভোট স্থগিত করলো। এই যে 21শে মে সেই ভোটটা হবে, এই যে একটা নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশন দেখিয়ে দিল যে সে যদি মনে করে যে স্বচ্ছ নির্বাচন করাবো এবং স্বচ্ছ নির্বাচন কীভাবে করানো যায়, সেটা কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পেলাম। এরকম নির্বাচন হওয়া উচিত ছিল আগেরবারে, যেটা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য বলা যায়। সারা বঙ্গকে মমতা ব্যানার্জি জনগণকে বোকা মূর্খ বানিয়ে রেখেছিল। উনি ভেবেছিলেন যে 30% যে মুসলিম ভোট হাতে তো রয়েছে আমার কাছে, মমতার ভাষায় দুধের গাই, আর সেই সঙ্গে হিন্দুরা আছে, আমাদের ভোট দেবে। এই নেশায় স্বৈরাচারী, স্বৈরতান্ত্রিক, স্বেচ্ছাচারী হয়ে যা খুশি তাই করতে শুরু করেছিল। ওনার জানা উচিত ছিল, যেটা সুরাবুর্দি পারেনি সেটা উনিও পারবেন না। সুরাবুর্দি একই রকমভাবে শ্যামাপ্রসাদের ল্যান্ডে, শ্যামাপ্রসাদের ভূমিতে উনিও চেয়েছিলেন এইরকমভাবে একটা জোরদার মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। মমতা ঠিক সুরাবুর্দির পথে এগোতে চেয়েছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি বা ইতিহাস থেকে শিক্ষা নেননি যে এটা অত সহজ ব্যাপার নয়। আপনি মনে রাখুন, শ্যামাপ্রসাদের এটা হচ্ছে ভূমি, আর শ্যামা হচ্ছে মা কালীর নামে হচ্ছে শ্যামাপ্রসাদ। অতএব এই জায়গাটা সহজে জয় করা যায় না। এটা হলো শত্রুদের দুর্জয় ঘাঁটি, যেটা মমতা বুঝতে পারেননি বা ভুল করেছিলেন, যার ফলে উনি যা খুশি করে যাচ্ছিলেন হীরক রাজা দেশের মতো। এবার জনগণ কী করবে, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, অভিষেকের মতো একটা মানে কি বললো, ডাইন হানেস কেসের লিডার, পিসের হাত ধরে যে লিডার হচ্ছে, সে বলছে ভোটের দিন 4ই মে রাত 12টার পরে দাওয়াই দেবে। একটা এমপি, সে যে জনপ্রতিনিধি, তার এই ভাষা, সে জনগণকে মারার নিদান দিচ্ছে। তো এই সরকারকে কে দেখবে? শুধু তাই না, মমতা ব্যানার্জির ভাষাগুলো দেখুন। ঝালমুড়ি খেয়েছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী, সে ঝালমুড়ি খেতেই পারে, প্রচারের অঙ্গ করতে পারে। সেই উনি ঝালমুড়ি খেয়েছে, মমতা ব্যানার্জি ঝাল লেগে যাচ্ছে। এখন ব্যাপার যে কে কী খাবে, কার কী দেখতে, উনি তো অমিত শাহ নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করে গেছে। একটা মানে একটা আচরণ, সংসদীয় আচরণ, ব্যক্তি আক্রমণ কেন সিস্টেমেটিক হবে না, কেন গণতান্ত্রিকভাবে হবে না? দেখুন, এই নির্বাচনে জনগণ সমস্ত রকম প্রতিবাদের বিরুদ্ধে জনগণ ভোট দিয়েছে। প্রথম নাম্বার 1, মমতা ব্যানার্জি স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, নৈরাজ্যতার বিরুদ্ধে ভোট দিয়েছে। একটা পাহাড় প্রমাণ দুর্নীতি,
বিরুদ্ধে ভোট দিয়েছে, এখানে শিল্প কলকারখানা বিরুদ্ধে ভোট দিয়েছে। জনগণ কি করেছে? জনগণের শিল্প নাম করে কোনো শিল্প স্থাপনা নেই, বেকারে হা করে ঘুরছে, সমস্ত বেকারদের চাকরি চুরি করেছে, স্বর্ণ চুরি করেছে, সমস্ত সেক্টরকে মমতা ব্যানার্জি চটেছে, সমস্ত সেক্টরকে। আমি দেখুন না, ডিএর ব্যাপারটা দেখুন, ডিএ যাচ্ছে না, 4000-এর বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, টিচার রিক্রুটমেন্ট করছে না। এখন সমস্ত সেক্টরকে উনি চটে দিয়েছেন, যার ফলে সমস্ত শ্রেণীর লোক খেপে গেছে। তার প্রতিফলনটা সুনামি হয়ে ভোট বাক্সে পড়েছে, অটোমেটিক্যালি মমতার পতন হচ্ছে। বলছি আজকে সকালবেলায় মানে যখন ভোট গণনা একের পর এক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে হাড়ের ছবি স্পষ্ট হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও হয়ে গেছেন তিনি বলছেন, একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, তিনি বলছেন যে এখনও পর্যন্ত সন্ধে পর্যন্ত তোমরা ওয়েট করবে, বিজেপি যে কোনো মুহূর্তে, মানে বিজেপিকে এখনও পর্যন্ত তোপ দাগছেন। কী বলবেন? শুনুন, এটা হচ্ছে মমতা ব্যানার্জির অদূরদর্শিতার অভাব, জনগণের পালস বুঝতে উনি ব্যর্থ। কেন বলছি, এই যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের আগে জনগণ জানে কোথায় ভোট দেবে। আমরা সাধারণ জনগণ জানি যে বিজেপি ব্যাপক হারে জিতবে। কারণটা আর কিছু না, মানুষের এত ক্ষোভ পঞ্জীভূত হয়েছিল, বা সেটা বিজেপির লিডাররা যত না অ্যাক্টিভ, তার থেকে বেশি জনগণ আরও বেশি প্রো অ্যাক্টিভ, যার ফলে এটা ভোটতে যে জিতে যাবে এটা কিন্তু আমজনতা সবাই জানে। আমি দেখবেন ট্রেনে বাসে তারা সবাই তৃণমূলকে ঘৃণা করতে ভালোবাসে, তৃণমূলকে গালাগালি দিতে ভালোবাসে। অর্থাৎ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, মমতা ব্যর্থ হয়েছে জনগণের পালস বুঝতে। আরেকটা কথা বলি, এটা ভোট সুস্পষ্টভাবে মেরুকরণ হয়েছে। হিন্দু মুসলিমদের 90% ভোট, 80 থেকে 90% ভোট বিজেপিতে পড়ে গেছে, 10% ভোট তৃণমূল, কংগ্রেস, অন্যান্য দলে চলে গেছে। আর মুসলিম ভোট 99% সব চলে গেছে আমরা তৃণমূলে। এরকম ভোট সুস্পষ্টভাবে মেরুকরণ হয়েছে। উনি ভেবেছিলেন যে মুসলিম ভোটটা নিয়ে আমি বেরিয়ে যাবো, হিন্দুরা তো আমার সঙ্গে আছে। হিন্দুরা সবসময় গণতন্ত্র বোঝে, পড়াশোনা করে এসছে, তারা কনসাস লোক। ওয়েস্টবেঙ্গলের লোক এত বোকা নয়। মমতা ভেবেছিল ওয়েস্টবেঙ্গলের লোককে বোকা বানিয়ে আমি এখানে রাজত্ব করে যাব দীর্ঘদিন, সিপিএমের মতো। সিপিএম যেন বোকা বানিয়েছিল, আর এ ভেবেছিল আমি সিপিএমের মতো বোকা বানিয়ে দীর্ঘদিন চালাবো। আরে ওইটা হবে না, জনগণ সজাগ। সিপিএমের বেলা কেন এটা হয়নি? সিপিএমের বেলা তো মিডিয়া ছিল না, জনগণ জানতে পারতো না। এখানে মিডিয়া হয়ে গেছে, প্রতিমুহূর্তে তুমি কী করছো না করছো, পাভা নাটক। এই পাভা নাটক আর চলে না। এই প্রসঙ্গে একটা গল্প বলি। মমতা ব্যানার্জির মিথ্যে গল্প হলো, আমরা প্রথম জনগণ বিশ্বাস করতো যে উনি যেটা বলছে সেইটাই সত্যি। শিল্পের নাম করে কোথায় লন্ডনে ঘুরছেন, ফ্রান্সে ঘুরছেন, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ঘুরছেন, শিল্প তো আসেনি। এখন এই যে মিথ্যা কথা বলা, ছোটোবেলায় গল্প পড়েছেন না, রাখাল বালকের গল্প। রাখাল বালক যখন মাঠে গরু চড়াতো, ও কী করতো, বাঘ এসছে বলে চিৎকার করতো। যারা কৃষক ছিল ছুটে আসতো রাখালকে বাঁচাতে লাঠি ছোটা দিয়ে। তারপর যে ছুটে আসতো বাঘ এসছে বলে, যারা রাখালকে বাঁচাই, দেখা গেল যে বাঘ আসেনি, রাখাল বালক তামাশা করছে, হাসতে শুরু করলো। তখন কৃষকরা রেগে বেগে বললো, দেখ সত্যি যেদিন পালে বাঘ পড়বে সেদিন দেখবি তোকে বাঁচার কেউ থাকবে। আর সত্যি যেদিন পালে বাঘ এসেছিল, রাখাল বালক চিৎকার করেছিল, কৃষকরা আসেনি, তাকে বাঘে নিয়ে গেছিল। এই মমতা যে মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথা বলতে বলতে এমন একটা জায়গা চলে গেছে, জনগণ আর কি বিশ্বাস করছিল না। জনগণ কী ভিডিও বার্তা পাঠাচ্ছে, কী করছে, সব মিথ্যে। আমরা এইটাই বুঝি, উনি কিচ্ছু করেনি, মিথ্যা কথা বলে গেছে, ব্যক্তি স্বার্থ রায়ত্ব করে গেছে। যত রকম সুযোগ সুবিধা আছে পরিবারকে কেন্দ্র করে নিয়েছেন। ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য অনেক স্বাদ জেগেছিল, সমস্ত স্বাদও চলে গেল। ও এখানে ভেবেছিল এখানে মুখ্যমন্ত্রী হবে, ও প্রধানমন্ত্রী হবে, কত রকম ক্যালকুলেশন, সব ক্যালকুলেশন ব্যর্থ হয়ে গেছে। জনগণ বলে দিয়েছে টাটা বাই বাই, হিরো রানি বাই, বাড়িতে বসে থাকো। এই হলো মমতার ভবিতব্য। শুধু তাই না, আমি একটা কথা বলছি, মমতার কী অবস্থা আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা বিরুদ্ধ দল হিসেবে এসছে, যেমন কংগ্রেসের সময় সিপিএমের সময় তৃণমূলের জামানা, এখন যখন এসছে বিজেপি, এই যে বিজেপি চলে আসছে, তৃণমূলের অবস্থা কিন্তু সিপিএমের মতো তার থেকে খারাপ অবস্থা হবে। দেখবেন এদের আর খুঁজে পাওয়া যাবে না। এরা সিপিএম এখনকে দেখতে যেমন দূরবীন লাগছে, তেমনি তৃণমূল দলটা দূরবীন দিয়ে দেখতে হবে। কারণটা এটাই, এদের সব লিডার চোর, গুন্ডা, বদমাশ, পুরো খুনের আসামি, একাধিক মামলার সঙ্গে জড়িয়ে আছে। এদের জনগণ এদেরকে পছন্দ করে না। যারা নেতা নয়, যারা জনগণদের অপছন্দের লোক,
তারা জনগণ এদের কেন ভোট দেবে? এদের স্থান হলো জেলে, এরা হয় জেলে, আর না তো যোগীরা চাউল হলে মোস্তানদের কথা বলছে এনকাউন্টারিয়ান। এইটা হচ্ছে ভবিতব্য। বলছি দাদা, আমার দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হচ্ছে বিরাট অঙ্কের টাকার দেনা করে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছিল, বিরাট অঙ্কের টাকা, প্রায় 7,00,000 কোটি টাকা দেনা পশ্চিমবঙ্গে। 7,00,000 কোটি। হ্যাঁ, 7,00,000 কোটি টাকা। এটা হচ্ছে প্রথম। এটাকে মানে কী করে কভার করবে? আর 2 নম্বর হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ডিএ মানে সরকারি কর্মচারীরা পাচ্ছিল না, একটা বিরাট ক্ষোভ তৈরি হয়ে আছে সরকারি কর্মচারীদের মধ্যে। এই ডিএটা বলা হয়েছে যে 45 ডেজের মধ্যে নাকি তারা রাজ্য সরকার গঠন করলে তারা দেবে। এটা কি দেওয়া সম্ভব হবে? দেখুন, একটা কথা বলি, অসম্ভব বলে কিছু নেই। এটা তো প্রথমত 45 কেন, তার আগেও দিতে পারে। এটা তো পে কমিশন বসাতে হবে, অর্থাৎ পে কমিশন বসাতেই পারে। দেওয়ার পরে অ্যাডক বেসিস যে ডিএগুলো আছে, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার আছে, আশা করি এই গভর্নমেন্ট মানবে। সেই অর্ডার বেসিসে দিলে ডেটা আপ টু ডেট হয়ে যাচ্ছে। নর্মালি খুব ইজি, এত করার দরকার নেই, সেটা আপ টু ডেট হয়ে যাচ্ছে। পে কমিশন বসিয়ে দেবে। তারপরে সুপ্রিম কোর্টের ডিএনএ যেটা বলেছে, মমতা বলছে টাকা নেই। ডিএর যে টাকা 10,000 কোটি টাকা রিজার্ভ ব্যাংকে রয়েছে শুধু কর্মচারীদের দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল, বলেছিল টাকা নেই। সুপ্রিম কোর্টে ডিএর যে পক্ষে লয়ার, সে প্রমাণ করেছিল যে না, কর্মচারীদের দেওয়ার জন্য যথেষ্ট ফান্ড আছে রিজার্ভ ব্যাংকে, রিজার্ভ, অর্থাৎ আছে, দিয়ে দেওয়া যায়। মমতা আর্টিফিশিয়ালি এটা ক্রাইসিস তৈরি করেছিল। উনি ভেবেছিল যে আমি যা খুশি করবো, দেবো না তো দেবো না, কেউ কিছু করতে পারবে না। যদি প্রতিবাদ করেছে, হয় ভিত্তে কেস দেবো অথবা কোথাও ট্রান্সফার করবো। এটা করেছিল। আমি এই রাজ্যের কথা কেন, যে রাজ্যে বিজেপি আছে, পাশে যে ত্রিপুরা, ওই ত্রিপুরা দিয়ে তো ক্ষোভ নেই, গুজরাটে ক্ষোভ নেই, মহারাষ্ট্রে ক্ষোভ নেই, দিল্লিতে ক্ষোভ নেই। তাহলে অন্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে যখন ক্ষোভ নেই, এখানে নর্মালি ক্ষোভ থাকার কথা নেই। শুভেন্দু অধিকারী তো বারবার বলেছেন যে আমরা ডিএ আপ টু ডেট করে দেবো। ডিএ আপ টু ডেট করা তো অনায়াসে যায়, সুপ্রিম কোর্ট অর্ডার আছে। টাকা দিতে অসুবিধা নেই, রিজার্ভ ব্যাংকের টাকা রয়েছে, সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ করেছে। সুপ্রিম কোর্ট তো এমনি এই অর্ডারটা দেয়নি। সুপ্রিম কোর্ট উভয় পক্ষের দীর্ঘ শুনানি শোনার পরে এই অর্ডারটা পাস করেছে। শুধু তাই না, সবার মামলা হয়েছে, একদম ল্যাট, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার রিভিউ, এরকম দীর্ঘদিন মামলা হয়েছে। তার মানে সুপ্রিম কোর্টের জয়টা তো যথেষ্ট অভিজ্ঞ। আশা করি তারা জ্ঞানীগুণী লোক, তারা যে অর্ডার দিয়েছে, জেনেই অর্ডার দিয়েছে, সেটা মান্যতা করতে অসুবিধা কিছু নেই। সেটা এখানে ওরা মেনে চললেই তো আমরা ডিএটা অনায়াসে এসে যায়। আর পে কমিশন বসালেই হয়, সত্ত্বেও পে কমিশন বসাতেই পারে। হয়তো দেখা যায় 45 দিন পারেনি, 55 দিন, 60 দিন, কিন্তু পে কমিশন তো বসাতে হবে, তো বসালো না। শুধু তাই নিয়ে আরও কী করলো, 4% যেটা দিয়ে দেবে বলছিল, এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল, কই সেই দিলে কোথায়? তো এই গভর্নমেন্টের সতর্ক কোনো ইচ্ছা নেই। কর্মচারীরা যারা সকাল সন্ধ্যা তোমার হয়ে কাজ করছে, সকাল সন্ধ্যা যে পুলিশগুলো তোমার ডিউটি দিচ্ছে, কারোর প্রতি কোনো মায়া দয়া নেই, কোনো সহানুভূতি নেই, যেন আমি খাবো, আমার পরিবার খাবে, অভিষেক মুখ্যমন্ত্রী হবে, আমি প্রধানমন্ত্রী হবে, এই নেশায় পাগল হয়ে গেছে। জনগণের প্রতি কোনো টান নেই। বলছি, আমার শেষ প্রশ্ন, নির্বাচনে তো প্রচুর ভোটে জিতে আসছে মানে গেরুয়া শিবির, কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন? মানে যদিও ওরা নিজেরা ঠিক করবে, মানে বিজেপির নিজস্ব বোর্ড আছে, তারা ঠিক করবে, তাও যদি আপনার ওপর ভার দেওয়া হয়, কাকে চাই? আমি এক কথা বলে শুভেন্দু অধিকারী মহাশয়কে দেওয়া হবে। উনি যোগ্য লোক এই ডিগনিটারি পোস্টটা হোল্ড করার জন্য। উনি গতবারে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ নিয়ে হারিয়েছিলেন নন্দীগ্রামে, এবারে তো অলরেডি জিতেই গেছেন নন্দীগ্রামে, ভবানীপুরে টাই চলছে। অতএব এরকম একটা যোগ্য লোক যিনি চ্যালেঞ্জ নিতে পারে। শুধু তাই না, এই কাণ্ডারি, এই মুক্তির কাণ্ডারি আমি বলবো বিপ্লব কুমার দেব এবং শুভেন্দু অধিকারী। কারণটা হচ্ছে এই যে মমতা যেমন নামাজ পড়ে, বোরখা পড়ে যেমন মুসলিমদের মেরুকরণ করেছে, উনি কিন্তু সরাসরি বলেছেন যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের কোনো চিন্তা নেই, যারা রোহিঙ্গা তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, এবং যারা দেশবিরোধী কাজ করছে তাদের এখানে কোনো স্থান নেই। এইরকমভাবে উনি যে হিন্দুদের একজোট করেছে, এবং সত্যি কথা বলেছেন, যেটা ঠিকই কথা বলেছেন, এবং হিন্দুরা একজোট হয়েছে। এই যে একজোট হওয়ার যে আহ্বানটা হিন্দুদের, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন। আমি এই জন্য শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ দেবো। আর ধন্যবাদ দেবো বিপ্লব কুমার দেব মহাশয়কে, যিনি ত্রিপুরা পরিবর্তনের কাণ্ডারি। উনি একটা ইতিহাসে ঢুকে গেলেন, এখানেও কিন্তু মুখ্য অবজারভার হিসেবে এখানেও পরিবর্তনের কাণ্ডারি হয়ে গেলেন। সেই সঙ্গে ধন্যবাদ রয়েছে আমাদের নির্বাচন কমিশন করা হলে কেমন নির্বাচন হয়, বঙ্গবাসী তার সাক্ষী থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা।